হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আটো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল ক্লাসে। যেরকমটা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমরা কিন্তু এই যে ক্লাসগুলো করছো এগুলো তোমাদের WBSSC গ্রুপ সিডির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এবং তোমাদের বলেছিলাম যে যারা WBSSC গ্রুপ ডির পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি ঐতিহ্য, পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্ব এবং তার সাথে যে সমস্ত আর্ট অ্যান্ড কালচারের জায়গা থেকেও যা যা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, পশ্চিমবঙ্গকে ঘিরে যা কোয়েশ্চেন আসতে পারে সমস্তটা আমরা আজকের এই ক্লাসের মধ্যে দেখে নেব। একদম শুরু থেকে শেষ পশ্চিমবঙ্গকে ঘিরে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, আমি এইটুকু গ্যারেন্টি তোমাদের দিতে পারি। সমস্ত প্রশ্ন তোমাদের এর মধ্যে কিন্তু আমি করিয়ে দিচ্ছি। একটা ডিটেল ক্লাস হবে শুরু থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকে দেখবে, প্রত্যেকে ক্লাসটা করবে, এবং তোমাদের মনে যদি এরপর কোনো ডাউট থাকে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আর সব থেকে বড় কথা, এই ক্লাসটা আমি ডিটেলে করাবো। এরপর তোমাদের কিন্তু দুটো ক্লাস থাকবে, বা একটা ক্লাসের মধ্যে যদি সম্ভব হয় আমি করিয়ে দেব, যেখানে প্রশ্ন উত্তর ব্যাক টু ব্যাক পশ্চিমবঙ্গ রিলেটেড যাবতীয় যত আর্ট অ্যান্ড কালচার থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে সমস্ত বিষয়ের ওপরে পশ্চিমবঙ্গ রিলেটেড যা যা প্রশ্ন থাকবে আমি সমস্ত করিয়ে দেবো, যাতে সামনের পরীক্ষায় তোমাদের কোনো রকম কোনো অসুবিধা ফেস করতে না হয়। তো চলো শুরু করছি আজকের ক্লাস, এবং ক্লাস শুরুর আগে প্রত্যেকে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা আমার পুরনো স্টুডেন্ট আছো এবং নতুন স্টুডেন্ট আছো প্রত্যেককে বলবো সেশনটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা তোমাদের পিন চ্যাটে দেখবে, পিন কমেন্টে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি, আমি সেখানেই কিন্তু সমস্ত পিডিএফ তোমাদের শেয়ার করে থাকি। তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, আমি ওখানেই তোমাদের পিডিএফ শেয়ার করে দেবো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে হবে আজকের ক্লাস। ফার্স্টেই আমরা ভৌগোলিক অবস্থানটা একটুখানি জেনে নিই পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত হচ্ছে হিমালয় পর্বতমালা, এবং একদম দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। তো আমরা যদি ম্যাপটা দেখি তো সেখানেও দেখতে পাবো যে আমাদের উত্তরে রয়েছে হিমালয় পর্বতশ্রেণী, এবং নিচের দিকে দক্ষিণ দিকে রয়েছে আমাদের বে অফ বেঙ্গল। ঠিক আছে, এছাড়া এর আয়তন কত? আয়তন থেকে আমাদের কোয়েশ্চেন দেয় 88,752 স্কোয়ার কিলোমিটার হচ্ছে টোটাল আয়তন পশ্চিমবঙ্গের। এবং যদি আমরা দেখি যে ভারতের 13তম বৃহত্তম রাজ্যে হিসাবে আমরা পশ্চিমবঙ্গকে কিন্তু দেখতে পাবো। তাহলে ভারতের টোটাল যে রাজ্য রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের টোটাল যে লার্জেস্ট স্টেটগুলো আমরা দেখে থাকি তার মধ্যে সব থেকে 13তম পজিশনে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। আর যদি বলি সর্বোচ্চ বা সব থেকে ফার্স্ট পজিশনে কোন রাজ্য রয়েছে আয়তনের বিচারে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের রাজস্থান। ঠিক আছে, আয়তনের বিচারে সর্ববৃহৎ স্টেট হয়ে যাচ্ছে আমাদের রাজস্থান। ওকে, নেক্সট দেখো সীমানা, তিনটে দেশ দিয়ে ঘেরা, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। এই তিনটে দেশ দিয়ে কিন্তু ঘেরা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ। তাহলে ইন্টারন্যাশনাল বর্ডার কাদের সাথে শেয়ার করছে প্রশ্ন আসতে পারে, ভালো করে দেখে রাখবে। এবার হচ্ছে ন্যাশনাল বর্ডার বা কোন কোন স্টেট আমাদের পশ্চিমবঙ্গকে ঘিরে রয়েছে। তো আমরা কি কি দেখতে পাচ্ছি? উড়িষ্যার আমরা দেখতে পাবো এই জায়গাটা করে আমাদের উড়িষ্যা রয়েছে বঙ্গোপসাগরের এলাকা করে। দেন আমরা দেখতে পাবো ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। ঝাড়খণ্ড রয়েছে আমাদের এখানে, বিহার রয়েছে এখানে, সিকিম রয়েছে এখানে, এবং আসাম হচ্ছে এই জায়গাটা করে নর্থ ইস্টের দিকে। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? তিনটে ইন্টারন্যাশনাল বর্ডার, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, আর 1 2 3 4 5 5টা স্টেট বর্ডারকে ছুঁয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ। এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন দেয়, বিশেষ করে WBCSও এরকম প্রশ্ন এসেছিল যে কতগুলো ন্যাশনাল বর্ডার শেয়ার করছে পশ্চিমবঙ্গ। তো আমাদের 5টা ন্যাশনাল বর্ডার বা 5টা স্টেট বর্ডার আমাদের পশ্চিমবঙ্গের রয়েছে। প্রশাসনিক বিভাগ যদি বলি, 5টা টোটাল আমাদের এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে, এবং 23টা টোটাল জেলা রয়েছে। বোঝা গেল। জলবায়ু যদি আমাদের প্রশ্ন আসে তাহলে উত্তর দিকে মানে এই অঞ্চলটা করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জায়গায় করে হিউমিড সাবট্রপিক্যাল আমরা
আবহাওয়া দেখতে পাই বা জলবায়ু দেখতে পাই। এবং দক্ষিণে যদি আমি সাউথের দিকে যাই তাহলে সেখানটা যেহেতু আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকা, তাই সেখানে আমরা ট্রপিক্যাল সাভানা দেখতে পাচ্ছি। তো একদম উত্তরে রয়েছে আমাদের ঠান্ডা জায়গা এবং দক্ষিণে রয়েছে আমাদের সমুদ্র উপকূলবর্তী জায়গা। তো এইভাবে ভৌগোলিক বৈচিত্র্যময় একটা রাজ্য হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ। নেক্সট চলে আসো বাংলার সঙ্গীত ঐতিহ্যতে। পশ্চিমবঙ্গ শুধুমাত্র যে ভূগোলের দিক থেকেই বৈচিত্র্যময় তা তো নয়, ভৌগোলিকের পাশাপাশি কালচারের দিক থেকেও খুবই বৈচিত্র্যময়। তো এখানে আমরা কি কি আমাদের গান দেখতে পাই দেখো, বাউল গান। বাউল গান আধ্যাত্মবাদ এবং দেহতত্ত্ব ভিত্তিক গান। তো দেহকে ঈশ্বরের সঙ্গে একাত্ম করে দেওয়া, বা আমি আমার যে এই শরীর এটা কিছুই নয়, সবই ঈশ্বরেই বিলীন হবে, বা সবই এই যে আমাদের পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, এইটাই হচ্ছে গিয়ে আমাদের মানে যে কোনো বলতে পারো ফিলোসফির একটা মূল কথা। তো আধ্যাত্মবাদ এবং দেহতত্ত্ব ভিত্তিক গান আমরা দেখতে পাই, যার মধ্যে বিখ্যাত একজন মানুষ হচ্ছেন লালন ফকির। বাউল গান করে থাকেন, নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। তো লালন ফকিরের গান আমাদের খুব বিখ্যাত। 2005 সালে ইউনেস্কো থেকে এটাকে কিন্তু মাস্টারপিস অফ ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মুখস্থ রাখবে। তাহলে বাউল গানকে ইউনেস্কো থেকে কি তকমাভুক্ত করা হয়েছে না, মাস্টারপিস অফ ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ, এই তকমাভুক্ত করা হয়েছে। রবীন্দ্রসঙ্গীতের কথা আমরা যদি বলি, রবীন্দ্রনাথ আমাদের বাংলার বলতে পারো একটা অন্যতম আইকন একজন, এবং তিনি বাংলাকে শুধু নোবেল পুরস্কারই এনে দেননি, বাংলার যে সাহিত্য সম্ভার রয়েছে সেখানে তিনি নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন। তিনি কিন্তু বাংলা সাহিত্যকে একটা আলাদা জীবন দিয়েছেন বলা যেতে পারে। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে গান, তার উল্লেখ আমরা কোথায় পাই? তার সমস্ত গানের সংকলনের গ্রন্থের নাম কি? তার সমস্ত গানের সংকলনের গ্রন্থের নাম হলো গীতবিতান। তো সেই গীতবিতানে কিন্তু আমরা তার সমস্ত যে কি বলবো, তার যে গান রয়েছে তার উল্লেখ পেয়ে থাকি। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি। আর বিষ্ণুপুর ঘরানা আমরা দেখতে পাই কোথায় না, পশ্চিমবঙ্গের বুকে, যেখানে বিষ্ণুপুর বাঁকুড়া জেলার একটা মানে জায়গা, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত হচ্ছে এই বিষ্ণুপুর। এখানে একমাত্র শাস্ত্রীয় সঙ্গীত ঘরানা, ধ্রুপদ সঙ্গীত চর্চা আমরা এখানে হতে দেখি। মল্ল রাজা যারা ছিলেন তাদের পৃষ্ঠপোষকতায় বাঁকুড়াতে এই তোমার বিষ্ণুপুর ঘরানার উৎপত্তি ঘটে। এছাড়া আমরা ভাটিয়ালি গান দেখতে পাই, যেটা পশ্চিমবঙ্গের বুকে যারা মাঝি সম্প্রদায় বা জেলে সম্প্রদায় রয়েছেন তাদের দ্বারা এই ফোক সংটা গাওয়া হয়ে থাকে। উত্তর এবং পূর্ব বাংলাতে আমরা দেখতে পাচ্ছি, যেখানে নদীমাতৃক বাংলা আমরা দেখতে পাই, অর্থাৎ সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছ গঙ্গার প্রবেশ আমাদের এখানে। তো এই যে গঙ্গা যে জায়গার মধ্যে দিয়ে বয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে দিয়ে এইভাবে, তো সেই জায়গাগুলোর আশেপাশেই কিন্তু আমরা দেখতে পাই ভাটিয়ালি গানের চর্চা খুব বেশি করে দেখা যায়। নেক্সট চলে আসো শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীতের নাম রামপ্রসাদ সেনের নাম, কাজী নজরুল ইসলাম, এদের কথা তো আমাদের বলতেই হবে, কারণ শ্যামা সঙ্গীতকে জনপ্রিয় করেছিলেন এরা। তাহলে আমরা এই জায়গা থেকে ফোক সং রিলেটেড প্রচুর প্রশ্ন কিন্তু পেতে পারি, সেগুলো প্রত্যেকে দেখে রাখো। নেক্সট চলে আসো বাংলার নৃত্য শৈলীতে। প্রচুর নাচ দেখা যায়, প্রচুর ফোক ডান্স আমরা দেখতে পাই, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ডান্সের কথা আমরা পড়ে নেব। যেমন দেখো, গৌড়ীয় নৃত্য রয়েছে। গৌড়ীয় নৃত্য প্রাচীন শাস্ত্রীয় নৃত্যধারা মহুয়া মুখোপাধ্যায় দ্বারা এটা পুনর্গঠন করা হয়েছে। এই যে আমরা ফোক সং এর ক্ষেত্রে কিছু মিউজিশিয়ানের নাম পাচ্ছি, কিছু কণ্ঠশিল্পীর নাম পাচ্ছি, পাশাপাশি ফোক ডান্স যখন পড়ছি সেখানে কিছু নৃত্যশিল্পীর নাম পাচ্ছি যারা বাঙালি এবং বাংলা গান বা বাংলা ডান্সকে বা নৃত্যকে বেশি করে গ্লোরিফাই করেছেন, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। এনাদের নাম বা এনাদের সম্পর্কে কিছুটা হলেও অন্তত আমাদেরকে জেনে রাখতে হবে, এবং এনাদের সাথে যাতে আমরা একটু পরিচিত হতে পারি এনাদের নামগুলোর সাথে, সেখান থেকে পরীক্ষায় আমাদের প্রশ্ন দিতে পারে। এছাড়া দেখো, রায়বেশে ডান্স হয়, সেটা কোথায় হয়? বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদে হয়ে থাকে, এবং এই রায়বেশে নাচ কিন্তু মার্শিয়াল আর্টের মতনই অনেকটা যোদ্ধাকালীন নাচ হয় এটা, ঠিক আছে? যুদ্ধের বিভিন্ন দৃশ্যকে
এই নাচের মধ্যে পরিস্ফুট করা হয়ে থাকে। এছাড়া আমরা ঢালি এবং পাইক ডান্স পাই, যেটা ঢাল তলোয়ার নিয়েই করা হয়ে থাকে এবং বীরত্ব ব্যঞ্জক নৃত্য হয়ে থাকে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ছবিও রয়েছে, ঠিক আছে। এই হলো ঢালি এবং পাইক ডান্সের ছবি। এবং রবীন্দ্র নৃত্যনাট্য, যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথের গানের উপর ভিত্তি করে যে ডান্স করা হয়ে থাকে সেটাকে আমরা রবীন্দ্র নৃত্যের মধ্যে বলতে পারি। এবং তার লেখা কিছু বিখ্যাত নৃত্য নাট্য রয়েছে, যেমন চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, শ্যামা ইত্যাদি। তো এই নামগুলো আমাদেরকে কিন্তু পাশাপাশি জেনে রাখতে হবে। নেক্সট চলে আসো বাংলার, মানে আমাদের পশ্চিমবঙ্গের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ডান্স, যেটা হলো ছৌ ডান্স, যেটা নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে। পুরুলিয়ার ছৌ যেটা পশ্চিমবঙ্গে দেখতে পাই, সরাইকেল্লার ছৌ যেটা ঝাড়খণ্ডে দেখা যায়, এবং ময়ূরভঞ্জের ছৌ যেটা আমরা উড়িষ্যায় দেখতে পাই। যদি আমরা একটুখানি আমাদের যে ম্যাপটা রয়েছে সেখানে ফেরত চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো রয়েছে তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই জায়গাটা, এবং আমাদের সব থেকে বলতে পারো যে এই এই তোমার ঝাড়খণ্ড উড়িষ্যা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার যে পোর্শনটা, এই জায়গা তিনটেতেই কিন্তু আমরা মেনলি আমাদের ছৌ ডান্সটা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট চলে আসো ছৌ নাচের মধ্যে। আমরা যদি দেখি যে ছৌ নাচে একটা বিশাল আকার মুখোশ ব্যবহার করা হয়, এবং এটাই হচ্ছে ছৌ ডান্সের বিশেষ বৈশিষ্ট্য। এবং এই মুখোশ কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে এবং ঝাড়খণ্ডের সরাইকেল্লা এই দুটো জায়গাতেই ব্যবহার করা হয়। উড়িষ্যার ময়ূরভঞ্জে কিন্তু এই মুখোশ ব্যবহার করা ম্যান্ডেটরি নয়, বা মুখোশ ব্যবহার করা হয়ও না, এরম ভাবেই পরিবেশিত হয়। বিষয়বস্তু কি? রামায়ণ, মহাভারত, পুরাণের সমস্ত কাহিনী এই ছৌ ডান্সের মধ্যে দিয়ে ব্যক্ত করা হয়ে থাকে। যেরকম রায়বেশে নাচ দেখলাম, সেরকমই এই যে পৌরাণিক আখ্যানগুলো রয়েছে, পৌরাণিক আখ্যানগুলোর মধ্যে যে সমস্ত যুদ্ধের সিনগুলো রয়েছে সেই সমস্ত সিনগুলোকেই কিন্তু এইরকম অ্যাক্টের মাধ্যমে ব্যাখ্যা করা হয়ে থাকে ছৌ নাচে। আর স্বীকৃতি হিসেবে যদি দেখি, যেখান থেকে আমাদের মেনলি প্রশ্ন আসতে পারে, যে 2010 সালে এটা কিন্তু ইউনেস্কোর মধ্যে, যেটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্ট রয়েছে, তার তালিকাভুক্ত করা হয়েছে। ঠিক আছে, জিআই ট্যাগ পেয়ে গেছে পুরুলিয়ার মুখোশ, যেটা ছৌ মুখোশ, সেটাও কিন্তু জিআই ট্যাগ পেয়ে গেছে। তাহলে আমরা এখনো পর্যন্ত আমাদের ইউনেস্কো থেকে পশ্চিমবঙ্গের দুটো বিষয় যাকে আমরা মানে স্বীকৃত হতে দেখলাম, একটা হচ্ছে আমাদের বাউল গানকে, এবং যেটা 2005 সালে হয়েছে, তার ঠিক 5 বছর পর দেখো 2010 সালে পুরুলিয়ার ছৌকে করা হয়েছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টের মধ্যে। আর পুরুলিয়ার ছৌ মুখোশ কিন্তু জিআই ট্যাগ পেয়ে গেছে। তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম। এছাড়াও আমাদের আরো কিছু কিছু লোকনাট্য রয়েছে, যাত্রাপালা রয়েছে, তো সেগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। ওই যে যাত্রা যেটা হয় আর কি, উন্মুক্ত মঞ্চে এটা পরিবেশিত হয়ে থাকে, এবং সেখানেও কিন্তু রামায়ণ, মহাভারত বা অন্যান্য পৌরাণিক আখ্যান যা রয়েছে সেগুলোকেই পারফর্ম করা হয়ে থাকে। তো শ্রী চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের প্রভাবেই কিন্তু এই যাত্রাপালার উদ্ভব ঘটেছিল, যাতে একটা গ্রামের মধ্যে দেখবে ম্যাক্সিমাম এই যাত্রা হয়ে থাকে, এবং প্রচুর মানুষ একসাথে সমবেত হয়ে এই নাটক দেখে থাকেন। আসলে কি না, এটা একটা ওই কালচারাল সম্মেলন, সাংস্কৃতিক একটা সমৃদ্ধির পাশাপাশি একটা সমস্ত মানুষকে ঐক্যতার মধ্যে নিয়ে আসা, একটা সহাবস্থানের মধ্যে নিয়ে আসা, এই ব্যাপারটাই কিন্তু প্রকাশ পায় যাত্রাপালার মধ্যে দিয়ে। এছাড়া গম্ভীরা নাচ আমরা দেখতে পাই, যেটা মালদা জেলাতে খুব বিখ্যাত। মালদা জেলায় মুখোশধারী লোকনাট্য হিসাবে আমরা গম্ভীরা দেখতে পাই। চৈত্র সংক্রান্তিতে শিব উপাসনার সাথে এটা কিন্তু যুক্ত। আর কি, আলকাপ ডান্স দেখা যায়, ভেরি ইম্পর্টেন্ট, যেটা মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে দেখা যায়। আর এই আলকাপ ডান্স কিন্তু বেসিক্যালি নির্ভর করে ব্যঙ্গাত্মক এবং কৌতুকপূর্ণ লোকনাট্যের ওপরে। তো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো পাচ্ছি, এবং অবশ্যই যদি সেশনটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই করে লাইক কিন্তু বানতা হ্যায় বস। আমি তোমাদের জন্য এত সুন্দর করে পিপিটি নিয়ে এসেছি, লাইক কিন্তু আমার চাই, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদের পিপিটি ভালো লেগে থাকলে, ক্লাস ইনফরমেশন ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, বাংলার উৎসব নিয়ে দেখো আর কি আমরা জানছি। দুর্গাপুজো, যাকে নিয়ে দুবার করে বলার আর কিছু নেই, বাংলার সর্ববৃহৎ উৎসব হিসেবে আমরা দেখতে পাই দুর্গাপুজোকে।
সালে আবারও 2021 সালে আমরা কি দেখছি, ইউনেস্কো থেকে এটা কিন্তু ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টের মধ্যে স্থান পেয়ে গেছে। খাতা পেন নিয়ে বসো, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি, যে কটা এরকম ইউনেস্কো থেকে সারা বিশ্বের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বিষয়বস্তুগুলো স্থান পেয়েছে সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখো। কত সালে কোন বিষয়টি এইভাবে ইউনেস্কো থেকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে, অথবা কোনটাকে জিআই ট্যাগ করা হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু দিয়েই দেবে পশ্চিমবঙ্গ থেকে, ঠিক আছে? আচ্ছা, পয়লা বৈশাখ যেটাকে আমরা নববর্ষ বলে থাকি, এবং সেই সময় আমাদের লাল রঙের একটা হালখাতা পুজো করা হয়, নিশ্চয়ই জানো তোমরা। তো সেই হালখাতা পুজো হয়, এবং এটা তোমার ব্যবসায়ীরাই মেনলি এইটা কিন্তু মানে করে থাকেন। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের পৌষ মেলা। পৌষ মেলা সব থেকে বেশি বিখ্যাত কোথায়? বীরভূমে। বীরভূমের কোথায়? শান্তিনিকেতনে। তো সেই পৌষ মেলা যেটা মেনলি প্রচার করেছিলেন হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? এবং শান্তিনিকেতনে 7ই পৌষ এটাকে উদযাপন করা হয়ে থাকে, পিঠে পার্বণ উৎসব, তো সেই পৌষ মেলা হয়ে থাকে। এছাড়া আমাদের এখানে রথযাত্রা খুব বিখ্যাত, মাহেশের রথযাত্রা শ্রীরামপুরে হয়ে থাকে, ভীষণ ইম্পর্টেন্ট, তো জেনে রাখলে। তাহলে এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? আমাদের হুগলিতে পড়ছে, ঠিক আছে? মাহেশের রথযাত্রা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের একটা পার্ট, এবং বলতে পারো যে পুরীর পরে দ্বিতীয় সুপ্রাচীন, পুরীর পরে সেকেন্ড পজিশনে রয়েছে কিন্তু আমাদের এই মাহেশের রথযাত্রা, যেটা 1396 সাল থেকে চলে আসছে। তো কতটা পুরনো বুঝতেই পারছো। নেক্সট চলে আসো আমাদের উপজাতীয় এবং কৃষি উৎসবের মধ্যে, অর্থাৎ আমাদের যেগুলো হারভেস্টিং ফেস্টিভ্যাল। তার মধ্যে দেখো টুসু পরব রয়েছে। তো ভাদু টুসু আমরা জানি, তো সেই টুসু পরব যেটা জঙ্গলমহলে হয়ে থাকে। জঙ্গলমহল আমাদের কোন জায়গাগুলো নিয়ে? পুরুলিয়া বাঁকুড়া জায়গা নিয়েই হচ্ছে আমাদের জঙ্গলমহল, এবং এটাই কিন্তু আমাদের হারভেস্টিং ফেস্টিভ্যাল হিসেবে রয়েছে। হারভেস্টিং ফেস্টিভ্যাল, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট, জেনে রাখবে। প্রত্যেকটা স্টেটের গ্রুপ সির জন্য যারা পরীক্ষা দেবে তারা ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের হারভেস্টিং ফেস্টিভ্যাল সম্পর্কে জেনে রাখবে। আর যারা গ্রুপ ডির পরীক্ষা দেবে তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গেরটা জানলেই হবে, পশ্চিমবঙ্গের মধ্যে কি কি হারভেস্টিং ফেস্টিভ্যাল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দেখো করম উৎসব আছে, যেটা সাঁওতাল, মুন্ডা, ওঁরাও উপজাতির মানুষেরা পালন করে থাকে, এবং এটা ভাদ্র মাসে করম গাছের পুজো করা হয়, তাই জন্য এই উৎসবটার নাম হচ্ছে করম উৎসব। এবং এটা বুঝতেই পারছো যে ট্রাইবালদের একটা পালিত উৎসব বা পালিত পুজোর মধ্যে পড়ছে। এছাড়া নবান্ন, যেটা নতুন ধান কাটার পরে কোন মাসে পালন করা হচ্ছে? অগ্রহায়ণ মাসে। এবং এই স্পেসিফিক টাইমিংগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। এখন একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দেওয়া বা একটু ইন ডিটেল প্রশ্ন দিলেই এই স্পেসিফিক টাইমিং কোন মাসে হয়ে থাকে এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয়। আর বনবিবি পালা, যেটা সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবী এবং মৌলদের দ্বারা বনদেবীর পুজো করা হয়ে থাকে, বনবিবি পুজো আমরা বলে থাকি। তো সেই বনবিবি আমরা দেখতে পাচ্ছি। নেক্সট চলে আসো আমাদের পোড়ামাটির জিনিসে, এবং যে সমস্ত ক্রাফটস আমরা দেখতে পাই। তো টেরাকোটার মন্দির আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার বিষ্ণুপুরে রয়েছে, এবং সেটা কোন সাম্রাজ্যের সময়? মল্ল রাজাদের তৈরি হলো এই মন্দির, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে এটা তৈরি হয়েছিল। এছাড়া রয়েছে দেখো স্থাপত্য শৈলীর মধ্যে আমরা জোড় বাংলা দেখবো, দোচালা দেখতে পাই, চারচালা দেখতে পাই, আটচালা, রত্নশৈলীর মধ্যে আবার আমরা এক রত্ন, পঞ্চরত্ন ইত্যাদি বিষয়গুলোকে দেখতে পাচ্ছি। বাঁকুড়ার ঘোড়া, যেটা আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, বাঁকুড়ার ঘোড়া এবং পোড়ামাটির ঘোড়া খুব ইম্পর্ট্যান্ট। পাঁচমুড়া গ্রামের পোড়ামাটির ঘোড়া খুব খুব বেশি করে মানে জেনে রাখবে যে এটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ফিচার আমাদের। যেরকম ছৌ মুখোশ, সেরকমই বাঁকুড়ার এই পোড়ামাটির ঘোড়া ভীষণই একটা হেরিটেজ আমাদের বলতে পারো। তো বর্তমানে এটি ভারতীয় হস্তশিল্পের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ওকে, নেক্সট চলে আসো চিত্রশিল্পীতে। চিত্রশিল্পের মধ্যে আমরা যদি দেখি, ফার্স্টে আমরা পটচিত্র দেখবো। পটচিত্র আমরা কোথায় দেখতে পাচ্ছি? পিংলা এবং নয়াগ্রাম, মানে বেসিক্যালি এটা মেদিনীপুরে দেখা যায়। মেদিনীপুরের পটুয়াদের আঁকা চিত্রকেই আমরা পটচিত্র বলে থাকি, এবং সেখানে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীকে গল্পের মতো করে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, এবং এরকম রোলিং করা থাকে, যেটাকে আমরা স্ক্রল পেন্টিং বলে থাকি। তো এরকম রোল খুলে 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 ওই গল্পটাকে ছবির মাধ্যমে পড়া হয়ে থাকে। তো সেটাই হচ্ছে আমাদের পটচিত্র। এছাড়া আমরা ডোকরার কাজ দেখতে পাই।
ডোকরার কাজ যেখানে মোম গলিয়ে সেইটা বানানো হচ্ছে, এই যে এই আর্ট ফর্মগুলো হচ্ছে আমাদের ডোকরার কাজ, ঠিক আছে, যেগুলো মোম গলিয়ে তৈরি করা হয়ে থাকে ধাতু শিল্প। এবং এটা বাঁকুড়া বা বিকন্যা এবং বর্ধমানে দরিয়াপুর এই সমস্ত জায়গাতে কিন্তু খুবই বিখ্যাত। নেক্সট দেখো নকশি কাঁথা, খুব ইম্পর্ট্যান্ট, যেটা গ্রামীণ মহিলাদের দ্বারা পুরাণের মানে এরকম তোমার পুরনো যে কাপড় হয় সেই কাপড়ে তোমার সুতো দিয়ে নকশা করার মতো করে এটাকে বানানো হয়ে থাকে। নকশি কাঁথার কাজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের। এছাড়া শোলা শিল্প দেখা যায়, যেটা মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে এই শোলা শিল্প দেখা যায়, যেটা হচ্ছে তোমার ওই বর বা বউ ইউজ করে থাকে না মাথায় শোলার টোপর, তো সেই যে টোপর শোলার ইউজ করা হয় এবং সেটাকে কেটে 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 যে যেরকম ভাবে বানানো হয় ওই টোপর, সেই যে আর্টটা সেটাই হচ্ছে শোলা শিল্প। এছাড়া আমরা আরেকটা কি আর্ট দেখতে পাই, কালীঘাট পেন্টিং, তো সেটাও একটা খুবই ইম্পর্টেন্ট দেখা যায়, যেটা কালীঘাট পেন্টিং আমরা কলকাতার বুকে কালীঘাটে দেখতে পাই। বস্ত্র শিল্পের মধ্যে যদি আমরা দেখি বালুচরী শাড়ি, জামদানি, তাঁত শিল্প, মুর্শিদাবাদী সিল্ক, এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বালুচরী কোথায় দেখা যায়, বিষ্ণুপুর বাঁকুড়াতে, যেখানে তোমার রেশমি শাড়ি বলে থাকি আমরা, এবং আঁচলে রামায়ণ মহাভারতের দৃশ্য বোনা থাকে, এই যে দেখতেই পাচ্ছ, তো সেই রকম ভাবে খুব সুন্দর দেখতে হয় বালুচরী শাড়ি। আর জামদানি শাড়ি যেখানে খুব সূক্ষ্ম সুতোর কাজ করা হয়ে থাকে, মসলিন বয়ন শিল্প বলা হয় এটাকে, ইউনেস্কোর থেকে এটা কিন্তু স্বীকৃতও পেয়েছে। তাঁত শিল্প শান্তিপুরে নদিয়ার খুব বিখ্যাত, আর ধনেখালি, হ্যাঁ এটাও, এই দুটো জায়গার তাঁত শিল্প খুব বিখ্যাত। আর মুর্শিদাবাদী সিল্ক, যেটা রেশম চাষ এবং সিল্ক উৎপাদনের জন্য একটা ঐতিহাসিক কেন্দ্র বলা যেতে পারে। নেক্সট চলে আসো জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য। জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের মধ্যে আমরা পাচ্ছি কৃষিজাত পণ্য, দার্জিলিংয়ের চা, ভারতের প্রথম জিআই ট্যাগ। ওকে, তো এটাই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের চা। গোবিন্দভোগ চাল, তুলাই পাঞ্জি চাল, ফজলি আম, হিমসাগর আম, এগুলো আমাদের বাংলার এক একটা মানে নাম করতে গেলেও জিভে জল চলে আসে, এক একটা বিখ্যাত বিখ্যাত জিনিস যেগুলো আমাদের জিআই ট্যাগ পেয়ে গেছে। হস্তশিল্পের মধ্যে দেখো বাঁকুড়ার ঘোড়া, পুরুলিয়া ছৌ, বাংলার ডোকরা, মাদুর কাটি, যেটা আমরা মাদুর কাটি বুনে বুনে বানানো হয় না মাদুর বা শতরঞ্জি, তো সেইটা মেদিনীপুরের আর্ট, এটা খুব বিখ্যাত। এছাড়া পটচিত্র। খাদ্যের মধ্যে আমরা বাংলার রসগোল্লা, উড়িষ্যাকে হারিয়ে দিয়েছি আমরা, তো রসগোল্লা, জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা। রিসেন্টলি তোমরা আমাকে বলবে সাদা বোঁদে, যেটা 2025 সালে জিআই ট্যাগ পেয়েছে, তো এই সাদা বোঁদে কোন জায়গার যেটা জিআই ট্যাগ পেয়ে গেছে, কোন জায়গায় আমরা দেখতে পাই? বস্ত্রের মধ্যে দেখো বালুচরী শাড়ি, নকশি কাঁথা, শান্তিপুরি, ধনিয়াখালি, এই শাড়িগুলো কিন্তু জিআই ট্যাগ পেয়ে গেছে। তো বাংলার এত ঐতিহ্য, এত বৈচিত্র্য, যে মানে বলে শেষ করা যাবে না। আমি শুরুতেই ক্লাসের বলেছিলাম যে ক্লাস মানে চলতে চলতে কোথাও আমরা হারিয়েও যেতে পারি বাংলার এত কালচার সমস্ত জিনিসপত্র দেখে। তো পশ্চিমবঙ্গ সরকারের যে প্রধান প্রকল্পগুলো আছে এগুলো আমাদের দিনের শেষে দেখে যেতে হবে। তো কিছু কিছু মেন প্রকল্প আছে, যেমন কন্যাশ্রী, ছাত্রীদের শিক্ষা এবং আর্থিক সহায়তার জন্য এটা করা হয়েছে, এবং এটা কিন্তু ইউনাইটেড নেশন থেকে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়ে গেছে এই কন্যাশ্রী। এটা সবুজ সাথী প্রকল্প আছে 9-10-এর ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 12-এর পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য। লক্ষ্মীর ভান্ডার রয়েছেন যারা বিবাহিত পরিবারের মহিলা এবং আর্নিং করেন না এরকম মহিলারা যারা রয়েছেন তাদের জন্য এটা আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। স্বাস্থ্য সাথী হচ্ছে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হয়ে থাকে। খাদ্য সাথী হচ্ছে দরিদ্র মানুষের জন্য খাদ্য সুরক্ষা এবং ভর্তুকিযুক্ত রেশন দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আমি যে এই পশ্চিমবঙ্গের স্কিম পড়াচ্ছি তার মানে তোমরা কেউ ভেবো না যে আমি স্কিম প্রমোট করছি বা আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে বা বিপক্ষে কথা বলছি, কোনোটাই নয়। তোমাদের পরীক্ষার জন্য যেটুকু ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, আমি জাস্ট সেই প্রকল্পগুলো সম্পর্কে তোমাদের অ্যাওয়্যার করিয়ে দিচ্ছি যে এই প্রকল্পগুলো বাবা তুমি যে রাজ্যে আছো এবং যে রাজ্যের পরীক্ষা দিচ্ছ সেই রাজ্যের মধ্যে চলছে, তো সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, মানে একটা শর্টস করেছিলাম, যেটা যুবশ্রী প্রকল্প, যুবসাথী প্রকল্প নিয়ে, এবং সেখানে এত লোকজন ভুলভাল মানে না বুঝেই না ভিডিও দেখে কমেন্ট করেছে। তো তাদের জন্য এটা একটা বলতে পারো ডিসক্লেমার যে ভাই আগে পুরো ক্লাসটা দেখো, বোঝো, তারপরে তোমরা জাজ করতে আসো। জাজমেন্টাল হয়ে কোনো কিছু
জীবনে অ্যাচিভ করা যায় না, সব কিছুকে নিরপেক্ষভাবে বিচার করতে হয়। ঠিক আছে, চল নেক্সট আমরা চলে আসছি আমাদের রাজনৈতিক ইতিহাস এবং প্রশাসনের মধ্যে, যেখানে আমরা প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষকে পাচ্ছি, পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে যাকে পেয়ে যাচ্ছি ডক্টর বিধানচন্দ্র রায়, এবং আমরা ন্যাশনাল ডক্টরস ডে পালন করে থাকি তার জন্যই 1 জুলাই, তাই তো? তো ন্যাশনাল ডক্টরস ডে আমরা পালন করছি। দুর্গাপুর, কল্যাণী, সল্টলেক, এই যে শহরগুলো তোমরা দেখতে পাও আধুনিক শহর, এখানের যে প্ল্যানিং সেইটার কিন্তু স্থপতিকার হিসাবে আমরা বলতে পারি ডক্টর বিধানচন্দ্র রায়। এছাড়া বামফ্রন্ট শাসন আমাদের 1977 থেকে 2011 পর্যন্ত চলেছিল, আর 2011-তে আমাদের নতুন সরকার আসে, সরকার বদল হয়, এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাই যে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। নেক্সট, এই যে ক্লাসটা তোমাদের আমি পুরোটা পড়ালাম, এই পুরো ক্লাসের মধ্যে যাবতীয় যত প্রশ্ন অ্যারাইজ করতে পারে, তোমাদের মনের মধ্যে যা মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই প্রশ্নগুলো নিয়েও আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, যেখানে আমি তোমাদের সমস্ত প্রশ্নগুলোর ডাউট ক্লিয়ার করিয়ে দেবো যে কী ধরনের প্রশ্ন অ্যারাইজ করতে পারে। আমি শুধু এইটুকু তোমাদের বলে দিই, Y1012 কোডটা তোমরা মনে রেখো। এই কোড অ্যাপ্লাই করে তোমরা কিন্তু আমাদের অফলাইন কোর্স রয়েছে এবং অনলাইনও কোর্স রয়েছে, তোমরা কিন্তু সেখানে অফলাইন বা অনলাইন কোর্সের জন্য তোমরা আবেদন করতে পারো, এবং সেখানে এই কোডটা ইউজ করলে তোমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট হয়ে যাবে। টেস্ট প্রাইম রয়েছে, যেখানে এই কোডটা ব্যবহার করলে তোমরাও ম্যাক্সিমাম ডিসকাউন্টে টেস্ট প্রাইম নিয়ে নিতে পারো, যেটা হচ্ছে মক টেস্টের জন্য। শুধুমাত্র মক টেস্ট যদি তোমরা দিতে চাও তাহলে এই টেস্ট প্রাইম থেকে দিতে পারো, যেই টেস্ট প্রাইম এখন কিন্তু অফারে চলছে। তো Y1012 এই কোডটাতেই একমাত্র মাত্র 269-এ তুমি সারা বছরের জন্য, পুরো 12 মাসের জন্য টেস্ট প্রাইম পেয়ে যাবে। তো এইটুকুই আজকে বলার ছিল, বাকি কথা আবার নেক্সট ক্লাসে আমি বলবো, যেখানে তোমাদের এই পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দেবো। চলো, অল দ্য বেস্ট সকলকে। আর যা হোমওয়ার্ক দিলাম অবশ্যই কিন্তু করে জানিও, সাদা বোধে কোন ডিস্ট্রিক্টে। টাটা।